যে কোনো রোগের আসলে সঠিক বিষয়টা যদি মানুষ জানে সেক্ষেত্রে রোগ নিরাময় করাটা যেমন সহজ হয়, একই সাথে রোগ হয়ে গেলে সেটা প্রতিকার করার জন্য অনেক বিষয় থাকে, সেগুলো তার মধ্যেই অবশিষ্ট থাকে। স্যার, অনেকেই দেখা যাচ্ছে যে মাংসপেশি প্রবাহ একটা কমন সমস্যা হয়ে গেছে এখন বাংলাদেশিদের মধ্যে। অনেকে চিন্তা করছে যে এটা বংশগতভাবে আসছে, অনেকটা ডায়াবেটিক রোগীর মতো ধরে নেয় যে জেনেটিক্যাল বা বংশগতভাবে চলে আসছে। আপনার কাছে এটা কি মনে হয় যে এটা কি বংশগত? মায়োপ্যাথি এটা একটা মাংসপেশির রোগ এবং এই রোগটা মূলতই বংশগত, মানে ইনহেরিডিটারি জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী। আমরা এই রোগটা সাধারণত আমরা দেখতে পাই যে উঠতি বয়সী বাচ্চা, ধরেন বাচ্চার বয়স 3 বছর 4-5 বছর বয়স, সে ভালো ছিল ছোটকাল থেকে, দিব্যি খেলাধুলা করে, স্কুলে যায়, সবই ঠিক আছে। এক পর্যায়ে সে আস্তে আস্তে হাঁটতে পারতেছে না, পড়ে যায়। বাবা মা খেয়াল করলো যে নিচের থেকে উঠতে সে হামাগুড়ি দিয়ে উঠতেছে। কি হয়েছে? বাবা মা প্রথম মনে করে যে ওর মনে হয় শরীর দুর্বল, খাবার দাবার ঠিক মতো খাচ্ছে না, প্রচুর খাবার দেওয়া হইতেছে, আরো মোটা বানিয়ে ফেলে অনেকে। এটা যেমন বাচ্চাদের সাধারণত আমরা বলি ডুসিনি মাসকুলার ডেস্ট্রফি, আবার সেটা বয়স্ক হলে হতে পারে। তো বয়স্কদের কম হয়, 40-50-এর পরে গিয়ে আমরা প্রায় পাই মায়োপ্যাথি, মাসেল ডিজিজ। তো এটা মূলত হেরিডিটারি বা বংশগত, মানে পূর্বপুরুষ থেকে আসে। সাধারণত মা ক্যারি করে, জেনেটিক্যাল ফ্যাক্টর মা ক্যারি করে। মানে এই রোগটা মা ক্যারি করে, মানে মারই এক্সপোজ হবে ব্যাপারটা তা না, মা ক্যারি করে বাচ্চাদের হয়, স্পেশালি ছেলে বাচ্চা। মেয়েদেরও হতে পারে, খুব কম, ছেলেদের বেশি হয়। ওই যে বললাম যে হিস্ট্রিটা এরকমই। এবং এই মায়োপ্যাথি যদিও বংশগত এবং হতাশ হয়ে পড়ে সবাই। জি, মায়োপ্যাথির কি স্যার কোনো নির্ধারিত এরিয়া আছে যে এই এরিয়াগুলোতেই হচ্ছে? সাধারণত স্কেলেটাল মাংস, মানে ধরেন কাপ মাসেল, মাংসপেশিগুলা, স্পেশালি লোয়ার লিম্ব, মানে নিচের পায়ের মাংসগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। অনেকের কাপ মাসেল অনেক ফুলে যায়, মোটা হয়, মা মনে করে যে খুব ভালো, বাচ্চা খুব ফুলতেছে, মোটা হইতেছে। মূলত আসলে এই ডিজিজ মানে হচ্ছে আমাদের মাসেলগুলো, তো ধরেন মাস্কুলার টিস্যু ডিজেনারেশন হয়ে যায়, মানে তার সক্রিয়তা হারিয়ে সে অ্যানাদার টিস্যুতে কনভার্ট হয়। আমি বুঝাইতে পারছি আপনাকে জিনিসটা, মানে তার এখন মাস্কুলার টিস্যু যদি মাস্কুলার টিস্যু না থাকে তাহলে তো আর মুভমেন্ট করতে পারবে না। একটিন মায়োসিন ফিলামেন্ট থাকে আমাদের মাসেল টিস্যুতে, যার মাধ্যমে আমরা এই যে হাত পা নাড়াই, দৌড়াদৌড়ি করি, খেলাধুলা করি, যা করি, মুভমেন্ট। তো এই মুভমেন্ট যদি সেখানে ডিজেনারেশন হয়, মাসেল টিস্যু ব্রেকডাউন হয়ে ডিজেনারেশন হয়, তখন তার কাজ করবে না মাসেল টিস্যু, সে তো তার সক্রিয়তা হারায়, অ্যানাটমিক্যালি সক্রিয়তা হারায়, তখন সে ফিজিওলজিক্যালি সে আর কাজ করতে পারে না। তো এটা মূলত জেনেটিক্যাল ফ্যাক্টর বা বংশগত রোগ। আপনি যেমনটা বলছিলেন যে এই অসুখ হওয়ার পর মানুষ না বুঝে আসলে বেশি করে খাওয়ায় দুর্বলতা ভেবে, একই সাথে যদি স্থূলতাও চলে আসে শিশুর, সেক্ষেত্রে কি এটি আরো বেশি সামনের দিকে খারাপ দিকে যাচ্ছে? অবশ্যই অবশ্যই। ধরেন একদিকে মাসেল আপনার দুর্বল ডিউ টু ডিজিজ, আরেক দিক দিয়ে একজনের, একটা বাচ্চার ওজন যদি থাকার কথা 20 কেজি, সে বাচ্চার ওজন 30 কেজি, 25, তাহলে মাসেল এমনিতেই দুর্বল, তার উপরে আপনি ওভার বার্ডেন দিলেন, ওজন বেশি, তাহলে তো সে আরও পড়ে যাবে। যে বাচ্চাটা হয়তো হাঁটতে পারতো, সে হাঁটা বন্ধ হয়ে যাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। মানে বাচ্চা মোটা হলেই অনেক বেবি মা এসে বলে, আমাদের দেশে মারা, এমনি আমার মাও তাই ছিল যে আমার বাচ্চারা একটু 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 মোটা তাজা থাকবে, এটা মাদের একটা টেন্ডেন্সি, তাদের ভালোবাসার কারণে হয়। কিন্তু এটা একটা ভুল চিন্তা। একটা মানুষের ফিটনেস ইম্পর্টেন্ট, যে সে হাঁটতে পারে কিনা, কাজ করতে পারে কিনা, সুস্থ আছে কিনা। মোটা হওয়াটা কিন্তু সুস্থতা না। আমাদের দেশের মানুষের এটা একটা ভ্রান্ত ধারণা যে মোটা হলে সে খুব স্বাস্থ্যবান। এটা একটা বাজে চিন্তা, এটাতে বেরো আসতে হবে। এই জাতীয় সমস্যা হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমরা কিছু টেস্ট করি, যেমন এনসিভি, নার্ভ কনভাকশন ভেলোসিটি টেস্ট, বা ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাফি, অথবা আমরা ওই যে গোয়ার্স সাইন পজিটিভ, মানে বাচ্চাকে বলে তুমি বাবু নিচে বসো তো, নিচে বসার পর উঠো তো, সখন সে হাঁটুর উপর ভর দিয়ে উঠবে, হামাগুড়ি দিয়ে, বলে গোয়ার্স সাইন একটা পজিটিভ। তারপরে হচ্ছে ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, মাসেল ডিজিজ, মানে একটা এনজাইম, এটা বেড়ে যাবে রক্তের মধ্যে, অ্যালডোলেস বেড়ে যাবে রক্তের মধ্যে। এগুলো আমরা দেখলে বুঝতে পারি যে হ্যাঁ, দিস ইজ মায়োপ্যাথি। অনেক সময় হিস্ট্রি থাকে, বংশে আরেক ভাইয়ের ছিল, এই ভাইয়েরও হয়েছে, আরেক বাবা মানে মামাদের ছিল, ওইভাবে আসতেছে। তো এটা একটা হিস্ট্রির মাধ্যমে আমরা কনফার্ম করতে পারি। কিন্তু এটা যদিও বংশগত ডিজিজ বা যাই হোক না কেন, আমি আপনার মাধ্যমে, নাগরিক টিভির মাধ্যমে এই রুগীদেরকে আশ্বস্ত করতে চাই, হায়াত মৌত আল্লাহ পাকের হাতে। বাট এই রুগীগুলো যদি অবহেলিত না হয়, আপনি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা নেয় এবং নিয়মকানুন মেনে চলে,
হ্যাঁ, কিছু সাপ্লিমেন্ট আছে, এগুলো তো খুব কাজ করে। সাইক্লিং, চলাফেরা, উঠা বসা, বাচ্চাদের টেক কেয়ার করা হয়, যতদিনে হায়াত থাকুক সে অন্তত বাপ মা বা আত্মীয় স্বজন বা কারোর উপরে ডিপেন্ডেন্স হবে না। এটা প্রবলেমটা হয় কি, যখন আমরা বলে দিই যে আপনার এটা বংশগত রোগ, এটা আর ভালো হবে না, রুগী তখন চিকিৎসা স্টপ করে দেয়, হাল ছেড়ে দেয়। তো হাল ছেড়ে দিলে যে বাচ্চাটা 5 বছর পর বিছনায় পড়ার কথা, সে 2 মাসের মধ্যে বিছনায় পড়ে যায়। তো তার যদি হায়াত থাকে 15 বছর বিছনায় থাকলে তার অবস্থাটা কি মনে করেন? পুরো ফ্যামিলিটা তার উপরে মানে তার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। সো চিকিৎসা নাই কথাটা আমরা বলতে রাজি না। আসলে পৃথিবীর কোনো রোগেরই পার্মানেন্ট কোনো চিকিৎসা নেই। প্রত্যেকটা রোগেরই আপনার হচ্ছে সাহায্যকারী চিকিৎসা বা মেইনটেনেন্স ডিজিজ, বা আপনাকে সেটার সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। এখন আমরা পার্মানেন্ট যদি কোনো চিকিৎসা থাকে, ধরেন ডায়াবেটিস, 2টা ওষুধ দিলাম, ডায়াবেটিস ভালো হয়ে গেল, কালকের থেকে আপনি এক্সারসাইজ করলেন না আর মিষ্টি খাইলেন, তাহলে কি আপনার ডায়াবেটিস আবার দেখা দিবে না? অবশ্যই দেখা দেবে, এবং আগের চেয়ে খারাপ জায়গায় যাবে। আছে কিছুই নাই। এটা হচ্ছে মেইনটেনেন্স করতে হবে এবং নিয়ম মানতে হবে, লাইফস্টাইল ফলো করতে হবে, ডাক্তারদের কথা শুনতে হবে, হতাশ হওয়া যাবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রুগীরা বেশিরভাগ ডাক্তারদের কাছে এসে প্রথমত রুগীর টার্গেট যে আপনি পার্মানেন্ট চিকিৎসা দিবেন, দ্বিতীয়ত যখন ডাক্তার বলে না এটার কোনো পার্মানেন্ট চিকিৎসা নাই, তখন ডাক্তার সাহেবের কথা শুনে সে আরও হতাশ হয়ে পড়ে। তো এটা হওয়া যাবে না। আমরা প্রতিটা রুগী কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব, এবং প্রতিটা মানুষই তার হায়াত পর্যন্ত যেন সুস্থ থাকে, নিজের কাজ নিজে করতে পারে, আমরা সেটাই চাই। একদম খুব সুন্দর বলেছেন, এবং খুব সুন্দরভাবে আসলে মায়োপ্যাথি সম্পর্কে বিস্তারিত আপনার থেকে জানতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।